নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি প্রথমে একটা নিউজ নিয়ে আলোচনা করব। আমরা এখানে নিউজটি দেখতে পাচ্ছি যে ক্যাবিনেট অ্যাপ্রুভ অ্যাসিস্ট্যান্স ফর 3 crore মোর হাউস আন্ডার পিএম আওয়াস যোজনা। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের আন্ডারে সরকার আরও নতুন 3 কোটি হাউসকে সহযোগিতা প্রদান করতে চলেছে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী chaired cabinet on 10th June announced the decision to provide assistance to 3 crore additional rural and urban households for construction of house অর্থাৎ রুরাল এবং আরবান মিলিয়ে টোটাল 3 কোটি নতুন হাউসকে সহযোগিতা প্রদান করা হবে। এছাড়াও সরকার জানিয়েছে যে তারা গত 10 বছরে এই স্কিমের আন্ডারে প্রায় 4,21,00,000 হাউসকে সহযোগিতা প্রদান করেছে। এছাড়াও এই বছর 1 ফেব্রুয়ারি ইন্ট্রিম বাজেটে সরকার এই স্কিমের জন্য 80,671 কোটি টাকা অ্যালোকেট করেছিল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 তারিখ টুইট করেও জানিয়েছেন যে দ্য ক্যাবিনেট হ্যাজ ডিসাইড টু ফার্দার এক্সপ্যান্ড দ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যান্ড কনস্ট্রাক্ট 3 crore অ্যাডিশনাল রুরাল অ্যান্ড আরবান হাউস। অর্থাৎ গত 10 বছরে যে স্কিমটি ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, যার মাধ্যমে গরিব এবং যাদের এখনো পর্যন্ত ঘরবাড়ি নেই তাদেরকে নতুন বাড়ি তৈরি করার জন্য বা পুরনো বাড়ি সারানোর জন্য সহযোগিতা প্রদান করা হতো। সেই স্কিমটিকে ক্যাবিনেট পরবর্তী 5 বছরের জন্যও এক্সপ্যান্ড করেছে এবং পরবর্তী 5 বছরের জন্য তারা 3 কোটি হাউস কনস্ট্রাক্ট করার টার্গেট রেখেছে। তো এখন প্রশ্নটা হলো, এই নিউজের সাথে স্টক মার্কেটের সম্পর্কটা ঠিক কোথায়? আপনি যদি গত দুদিন ধরে হাউজিং ফাইন্যান্স কোম্পানির স্টকগুলি খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন 10 তারিখ এই নিউজটি আসার পর 11 এবং 12 তারিখ হাউজিং ফাইন্যান্স কোম্পানিগুলির স্টকে বেশ ভালো আপমুভ দেখা গেছে। যেমন হোম ফার্স্ট ফাইন্যান্স, আভাস ফাইন্যান্স এবং পিএনবি হাউজিং ফাইন্যান্স ছাড়াও বিভিন্ন হাউজিং ফাইন্যান্স কোম্পানিগুলি প্রায় 5 থেকে 10% করে মুভ করেছে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এই ভিডিওটা 12 তারিখ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর বানাচ্ছি, অর্থাৎ আপনি এখানে যে স্টকের চার্টগুলি দেখবেন সেখানে 12 তারিখ পর্যন্তই থাকবে। তো চলুন এবার এই হাউজিং ফাইন্যান্স সেক্টর থেকেই একটি কোম্পানিকে ডিটেলসে আলোচনা করা যাক। তো আজকে আমরা যে কোম্পানিটা নিয়ে ডিটেলসে আলোচনা করব তার নাম হলো হোম ফার্স্ট ফাইন্যান্স কোম্পানি ইন্ডিয়া লিমিটেড। তো প্রথমেই আমরা দেখে নেব যে এই কোম্পানিটি কি করে। আপনারা এইটুকুনি পড়লেই বুঝতে পারবেন যে হোম ফার্স্ট ফাইন্যান্স কোম্পানি ইন্ডিয়া ইজ এ হাউজিং ফাইন্যান্স কোম্পানি হুইচ অফার্স হোম লোন উইদিন 48 আওয়ার্স স্যাংশন অ্যান্ড হ্যাজেল ফ্রি প্রসেস। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোম্পানিটি বাড়ি তৈরির জন্য লোন প্রোভাইড করে থাকে। তো চলুন এবার কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ প্যারামিটার দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট শেয়ার। কিসের মার্কেট শেয়ার? হাউজিং লোন মার্কেট শেয়ার। অর্থাৎ টোটাল হাউজিং লোন সেগমেন্টে এই কোম্পানির মার্কেট শেয়ার কত পার্সেন্ট। আপনি যদি এটা দেখেন যে 2021 সালে যেটা 0.17% ছিল সেটা কিন্তু গ্রো করতে করতে 2023-এর ডিসেম্বর সাল অনুযায়ী এটা 0.28% হয়েছে। অর্থাৎ এখান থেকে কিন্তু এই কোম্পানিটা তার মার্কেট শেয়ার অনেকটাই বৃদ্ধি করেছে। আপনি যদি কোম্পানিটির লোন পোর্টফোলিও ব্রেকআপ দেখেন তাহলে দেখতে পারবেন কোম্পানিটির 86% রয়েছে হাউসিং লোন এবং 13% রয়েছে লোন এগেনস্ট প্রপার্টি এবং মাত্র 1% রয়েছে লোনস ফর পারচেস অফ কমার্শিয়াল প্রপার্টি। অর্থাৎ কোম্পানিটি কিন্তু মেনলি হাউজিং লোনের ওপরেই ফোকাস করে। আর আপনি যদি এদের কাস্টমার সেগমেন্টটা দেখেন তাহলে দেখতে পারবেন 68% এদের কাস্টমার স্যালারিড পার্সন এবং 32% সেলফ এমপ্লয়েড। অর্থাৎ আমরা জানি যে স্যালারিড পার্সনদের একটা নিশ্চয়তা থাকে, অর্থাৎ ইএমআই পে করতে এদের সুবিধা হয়। তাই জন্যে যে কোনো ব্যাংক লোন দেওয়ার সময় স্যালারিড পার্সনদের বেশি প্রেফার করে, কারণ ব্যবসা বা সেলফ এমপ্লয়েড পার্সনদের একটা অনিশ্চয়তা থাকে, কারণ তাদের প্রত্যেক মাসের ইনকাম হয়তো সমান হয় না। তো চলুন এবার কিছু গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স দেখে নেওয়া যাক। যে কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি অ্যানালাইসিস করার সময় আমাদের শুধু সেলস এবং প্রফিট দেখলেই কিন্তু হয় না। ফাইন্যান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে আমাদের আরও অনেক প্যারামিটার দেখতে হয়। তো চলুন প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে কস্ট অফ বরোয়িংস। অর্থাৎ কোম্পানিটি যে লোন দিচ্ছে বা কাউকে ধার দিচ্ছে তার জন্য কোম্পানিটিকেও তো কারোর না কারোর থেকে টাকাটা নিতে হচ্ছে, কারণ এটা যেহেতু ব্যাংক নয় তারা ডাইরেক্ট আমাদের থেকে বা রিটেল পাবলিকের থেকে ডিপোজিট গ্রহণ করতে পারে না। অর্থাৎ কোম্পানিটিকেও কোথাও না কোথাও থেকে লোন নিয়ে তারপরে সেটা কিছুটা ইন্টারেস্ট রেট বাড়িয়ে কাস্টমারদের লোনটা প্রোভাইড করতে হচ্ছে। অর্থাৎ আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে কোম্পানি কত পার্সেন্ট সুদে লোন নিতে পারছে। এই মুহূর্তে আপনি যদি দেখেন লাস্ট কিছু কোয়ার্টারে কোম্পানির কস্ট অফ বরোয়িংস কিন্তু অনেকটা বেড়েছে। কিন্তু এটা কিন্তু কোনো নেগেটিভ পয়েন্ট নয়। কেন? কারণ এটা শুধু এই কোম্পানির ক্ষেত্রে নয়,
আপনি যদি ওভারঅল ইন্ডাস্ট্রিটাই খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যেহেতু আরবিআই রেপো রেট ইনক্রিজ করেছে সেই জন্য প্রত্যেকটা কোম্পানিরই কস্ট অফ বরোয়িং বেড়ে গেছে এবং লাস্ট দুটি কোয়ার্টারে কিন্তু আরবিআই তার রেপো রেটকে একই জায়গাতে রেখেছে এবং মার্কেট এক্সপেক্ট করছে যে ভবিষ্যতে এখান থেকে রেপো রেট আর বৃদ্ধি পাবে না, বরং এখান থেকে আরও কিছুটা রেট কাট হতে পারে। তো যখন আরবিআই তার রেপো রেট কাট করবে বা ইন্টারেস্ট রেট কাট করবে তখন কিন্তু এই কোম্পানিগুলোর কস্ট অফ বরোয়িং অনেকটা কমে যাবে, সেক্ষেত্রে কোম্পানির প্রফিটেবিলিটি ইনক্রিজ হবে। এর পাশাপাশি আপনি যদি কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিনটিও খেয়াল করেন সেটিও কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার কমেছে। কারণটা আমরা একটু আগেই ডিসকাস করলাম, কারণ যখন কোনো কোম্পানির কস্ট অফ বরোয়িংস বাড়ে সেক্ষেত্রে ততটা পার্সেন্টেজ যদি কোম্পানিটি তার কাস্টমারের কাছে তার ইএমআইটা বাড়াতে না পারে সেক্ষেত্রে কিন্তু কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিনের ওপরে একটা এফেক্ট পড়ে। নেট ইন্টারেস্ট মার্জিন কি সেটা এক কথায় যদি আমি আপনাদেরকে বোঝাতে যাই তাহলে বলবো, আপনি যদি ১০০ টাকা কারোর থেকে 10% ইন্টারেস্ট রেটে লোন নেন এবং সেটাকে আবার 15% ইন্টারেস্ট রেটে অন্য কাউকে লোন দিয়ে দেন, তাহলে মাঝে যেই 5% ইন্টারেস্টটা আপনি এক্সট্রা পাচ্ছেন সেটাই হলো আপনার নেট ইন্টারেস্ট মার্জিন। এর পাশাপাশি যে কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি আর একটি গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স হলো গ্রস এনপিএ বা এনপিএ। আমরা যদি এই কোম্পানির গ্রস এনপিএ দেখি তাহলে দেখব 2021 সালে যেটা 2.6% ছিল সেখান থেকে কিন্তু কোম্পানিটি তার গ্রস এনপিএকে অনেকটাই কমিয়ে এনেছে এবং এই মুহূর্তে এটা 1.7%-এ স্টেবল রয়েছে। গ্রস এনপিএ হলো যখন কোনো কোম্পানি কোনো লোনের এগেনস্টে 90 দিনেরও বেশি কোনো পেমেন্ট পায় না সেটাকে কোম্পানি এনপিএ বলে ঘোষণা করে। এবার আমরা দেখব এইউএম বা অ্যাসিড আন্ডার ম্যানেজমেন্ট, অর্থাৎ কোম্পানিটির লোন পোর্টফোলিওটা বছরের পর বছর কেমন হারে বেড়েছে। আমরা যদি কোম্পানিটির লাস্ট কয়েক কোয়ার্টার্সের এইউএম দেখি তাহলে দেখব প্রত্যেকটা কোয়ার্টারেই কিন্তু কোম্পানির অ্যাসিড আন্ডার ম্যানেজমেন্ট কনস্ট্যান্ট বৃদ্ধি পেয়েছে এবং এখন যেটা রয়েছে ৯,৬৯৭ কোটি টাকা, সেটা ২ বছর আগে প্রায় ৫,০০০ কোটি টাকার কাছাকাছি ছিল, অর্থাৎ সেখান থেকে প্রায় ২ বছরে কোম্পানিটি তার এইউএমকে প্রায় ডবলের কাছাকাছি করতে পেরেছে। এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে কোম্পানির লাস্ট কোয়ার্টারের ইনভেস্টর প্রেজেন্টেশন থেকে তার এইউএম গ্রোথটা দেখাই তাহলে আপনারা জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবেন। এই কোম্পানিটি ২০১০ সালে তৈরি হয়েছিল এবং ২০১০ সাল থেকে ১৩ সাল পর্যন্ত তারা কিন্তু খুব একটা গ্রোথ দেখাতে পারেনি, বা বলতে পারেন সেটা একটা আর্লি ডেজ বা প্রুফ অফ কনসেপ্ট ছিল। তারপর ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটা কনসলিডেশনের মধ্যে ছিল, কিন্তু ২০১৭ থেকে আপনি যদি দেখেন তার ইউএম কিন্তু একটা ভালো হারে প্রতি বছর বৃদ্ধি পেয়েছে এবং আপনি যদি ২০১৭ থেকে ২০২৪-এর ইউএম গ্রোথটা দেখেন তাহলে সেটার সিএজিআর প্রায় ৪২%-এর কাছাকাছি, যেটা কিন্তু একটা বেশ ভালো গ্রোথ বলা চলে। এবং যেমনটা আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম ২০২২ সালে কোম্পানির এইউএম ৫৩,৮০৩ মিলিয়ন ছিল এবং সেটা ২০২৪ সালে বৃদ্ধি পেয়ে ৯৬,৯৭৮ মিলিয়ন হয়েছে, অর্থাৎ ২০২২ থেকে তার এইউএম কিন্তু প্রায় ডবল হয়ে গেছে। এবার যদি আমরা কোম্পানির রেজাল্টটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব লাস্ট কয়েক কোয়ার্টারে কোম্পানি কিন্তু তার রেভিনিউ কনস্ট্যান্ট বৃদ্ধি করে চলেছে এবং তার সাথে সাথে ফাইন্যান্সিং প্রফিটও কিন্তু একটা কনস্ট্যান্ট গ্রোথ রয়েছে। যাই হোক, কোয়ার্টারলি রেজাল্টে আমি অত ডিটেলস আলোচনা করলাম না, আমরা একেবারে ইয়ারলিটাই চলে যাই। তাহলে আমরা দেখতে পারবো ২০২২ সালে কোম্পানির রেভিনিউ ছিল ৫৯৬ কোটি টাকা, যেটা এখন বৃদ্ধি পেয়ে ১,১৫৭ কোটি টাকা হয়েছে, অর্থাৎ এইউএম এর সাথে সাথে কোম্পানির রেভিনিউ কিন্তু ২০২২ থেকে প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেছে। এছাড়া যেখানে কোম্পানিটি একটা সময় 13%, 12% বা 15%-এর কাছাকাছি অপারেটিং প্রফিট জেনারেট করতে পারত, সেই কোম্পানিটি এখন প্রায় 39%, 38%, 36%-এর কাছাকাছি অপারেটিং প্রফিট জেনারেট করছে। অর্থাৎ আপনি যদি পার্সেন্টেজ হিসাবে দেখেন সেটাও কিন্তু ২০১৭ থেকে প্রায় ডবলেরও অনেকটা বেশি হয়ে গেছে এবং কোম্পানিটি লাস্ট ৩ বছর ধরে কিন্তু একটা স্টেবল জায়গাতে তার ফাইন্যান্সিং প্রফিট বা অপারেটিং প্রফিট মার্জিনটাকে হোল্ড করে রেখেছে। এছাড়াও কোম্পানির নেট প্রফিটও কিন্তু প্রত্যেক বছরই বেশ ভালো হারে বৃদ্ধি পেয়েছে। আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, কোম্পানিটির সেলস লাস্ট ৩ বছরে ৩৩% হারে বৃদ্ধি পেয়েছে, কোম্পানিটির প্রফিট লাস্ট ৩ বছরে ৪৫% হারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু কোম্পানিটির স্টক প্রাইস কিন্তু লাস্ট ৩ বছরে মাত্র 18% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি কোম্পানিটির ব্যবসা বা প্রফিট যে হারে বৃদ্ধি পেয়েছে স্টক প্রাইসে কিন্তু ততটা বৃদ্ধি দেখা যায়নি। এটা আমরা ভ্যালুয়েশন পার্টটা দেখার সময় আরও ডিটেলসে আলোচনা করব। তো চলুন তার আগে কোম্পানি আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে নেওয়া যাক। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা প্রথমে যে নিউজটা দেখলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের আন্ডারে নতুন করে ৩ কোটি বাড়ি তৈরিতে সাহায্য প্রদান করা হবে, এর সাথে এই কোম্পানিটির
লিঙ্কটা কোথায় বা ওই স্কিমের সাথে এই কোম্পানিটির সম্পর্কটা কোথায়। তাহলে এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবেন। এটা কিন্তু আমি আপনাকে কোম্পানির অফিসিয়াল ডকুমেন্ট থেকেই দেখাচ্ছি। এখানে কোম্পানি বলেছে যে থ্রুআউট দ্য ডিউরেশন অফ পিএমএওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রোগ্রাম এ টোটাল অফ 38,507 কাস্টমার আর অ্যাসিস্ট উইথ পিএমএওয়াই সাবসিডি বেনিফিট। অর্থাৎ এর আগে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রোগ্রামটা চলেছিল সেখানে তারা প্রায় 38,500 কাস্টমারকে এই স্কিমের আন্ডারে সাবসিডি বা বেনিফিটটা পেতে সাহায্য করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এই স্কিমটি কি, এটা আমি খুব ছোট করে আপনাদেরকে বলে রাখি। এটা হলো যাদের ফ্যামিলিতে বা যাদের ফ্যামিলিতে কারোর নামে কোনো পাকা বাড়ি নেই, যারা এখনো মাটির বাড়িতে থাকে বা তারা হয়তো ভাড়া বাড়িতে থাকে, তাদেরকে নতুন বাড়ি তৈরি করার জন্য বা প্রথম বাড়ি তৈরি করার জন্য সরকার কিছু সাবসিডি দিয়ে থাকে। সেটা লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটে সাবসিডি দিয়েও হতে পারে বা ডাইরেক্ট টাকা দিয়েও কিছু কিছু ক্ষেত্রে সাবসিডি দেওয়া হয়ে থাকে। তো মেনলি এই কোম্পানিগুলো রান করার পেছনে যে কারণ সেটা হলো, ধরুন আপনি নতুন কোনো বাড়ি তৈরি করতে চাইছেন, তখন আমরা সকলেই জানি যে একটা বাড়ি তৈরি করতে একটা ওয়ান টাইম ভালো ইনভেস্টমেন্ট লাগে, এবং আপনি যদি খুব কম ইন্টারেস্ট রেটে হোম লোন পেয়ে যান, সেক্ষেত্রে আপনার বাড়ি তৈরি করার বা বাড়ি বানানোর ইচ্ছাটা আরো বেড়ে যাবে। আমাদের অনেকের ক্ষেত্রেই হয় কি, আমরা এক টাইমে হয়তো এই টাকাটা দিতে পারি না বাড়ি তৈরির সময়, বাট আমরা একটা ওয়ান টাইম হোম লোন নিয়ে সেই বাড়িটি তৈরি করে পরে সেটা ইএমআই এর মাধ্যমে মাসে মাসে সেই টাকাটা শোধ করে দিই। ঠিক এই কারণে এই হাউজিং ফাইন্যান্স কোম্পানিগুলিতে গত ২-৩ ধরে র্যালি দেখা গেছে, কারণ সরকার যদি সাবসিডি দেয় তাহলে তাদের ব্যবসাটা আরো বেশি বাড়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করবেন, এই কোম্পানিটি এমন কাস্টমার সেগমেন্টকেই ফোকাস করে যারা মান্থলি 50,000-এর নিচে ইনকাম করে এবং যারা তাদের প্রথম বাড়ি তৈরি করতে চলেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমেও কিন্তু এই ধরনের মানুষদেরই সুবিধা প্রদান করা হয়। এছাড়া আপনি যদি কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটাকে টিকিট সাইজ অনুযায়ী ভাগ করে দেখেন, তাহলে দেখবেন এদের এই 0.5 মিলিয়ন থেকে 2 মিলিয়ন অর্থাৎ 5 লাখ থেকে 20 লাখ টাকা টিকিট সাইজের যে লোনটা রয়েছে, এটাই এদের মেন সেগমেন্ট। আপনি যদি টোটাল দেখেন 24, 31 এবং 20, অর্থাৎ টোটাল লোন পোর্টফোলিওর 75% কন্ট্রিবিউট করে 5 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত লোনগুলো। এবং এই ছোট ছোট লোনগুলোর ক্ষেত্রে কি হয়, এই সেগমেন্টটাতে ব্যাংক বা বড় বড় যে হাউজিং ফাইন্যান্স কোম্পানিগুলি রয়েছে তারা অতটা ফোকাস করে না। এক্ষেত্রে এই কোম্পানিগুলি এখানে একটা এক্সট্রা বেনিফিট পায়। কোম্পানিটি অমনি চ্যানেল লিড জেনারেশন স্ট্র্যাটেজি ব্যবহার করে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে তারা তাদের কাস্টমারের লিড নিয়ে আসে। তার মধ্যে 3.6% রয়েছে রেফারেলস, অর্থাৎ আগে যারা তাদের কাস্টমার ছিল তারাই নতুন কাস্টমারকে রেফার করে। এবং সব থেকে বেশি পার্সেন্টেজ শেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রাক্টার্স। আমরা যখন কোনো নতুন বাড়ি তৈরি করার কথা চিন্তা ভাবনা করি, তখন কিন্তু আমরা সবার প্রথমে একটা কন্ট্রাক্টরের কাছেই যাই, কারণ আপনার হয়ে সেই আপনার বাড়িটি তৈরি বা ডিজাইন করে দেয়। তাই এক্ষেত্রে এই কোম্পানিটি কন্ট্রাক্টরদের সাথে টাই আপ করে লিড জেনারেট করে থাকে এবং তার ভেতর থেকেই কোম্পানি তার পোটেনশিয়াল কাস্টমারগুলোকে কনভার্ট করে কাস্টমারে। এবং এই কোম্পানিটির এই সাকসেসের পেছনে একটি প্রধান কারণ হলো এই দুদিনের ভেতরে লোন প্রোভাইড করা। অর্থাৎ আপনি যদি দেখেন লাস্ট কোয়ার্টার অর্থাৎ Q4-এ কোম্পানিটি তার 92% লোন প্রায় দুদিনের ভেতরেই অ্যাপ্রুভ করে দিয়েছে। যেখানে কোনো বড় বড় ব্যাংকের ক্ষেত্রে কি হয় যে আমাদের অনেক কিছু ডকুমেন্ট দিতে হয় বা আমাদের এই লোনটা অ্যাপ্রুভ হতে অনেক বেশি সময় লেগে যায়। কিন্তু এরা কিন্তু এই তাদের ডিজিটাল অ্যাপের মাধ্যমে বা তাদের ইনফ্রাস্ট্রাকচার বা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে লোনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করতে পারে। এর কারণেই তারা কিন্তু অনেক কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারে। এবং আপনি যদি দেখেন লাস্ট কোয়ার্টারে এরা প্রায় 25,000 পেমেন্ট তাদের অ্যাপের মাধ্যমে পেয়েছে এবং যার অ্যাভারেজ টিকিট সাইজ ছিল 34,000 টাকার কাছাকাছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি তাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ভালো হওয়ার কারণে কাস্টমাররা তাদের ইএমআইটা খুব সহজেই তাদের কোম্পানির অ্যাপে গিয়েই পেমেন্ট করে দিতে পারে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, পার্সেন্টেজ অফ কাস্টমার রেজিস্টার অন অ্যাপ, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 95%। মানে এটা কিন্তু খুব একটা ভালো হেলদি ফিগার। মানে তাদের 100 জনের মধ্যে 95 জন তাদের অ্যাপে রেজিস্টার রয়েছে, অর্থাৎ তারা ডিজিটালি কানেক্টেড। এখান থেকে তারা যে কোনো ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারে এবং ফার্দার সেই কাস্টমারটাকে রিসেলও করতে পারে। এছাড়াও এই পিপিটিতে অনেক পয়েন্ট রয়েছে যেগুলো আপনারা ডিটেলসে পড়ে দেখতে পারেন। আমি এই ডকুমেন্টটা অর্থাৎ এই পিডিএফটা আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে কোম্পানিটিকে ফার্দার অ্যানালাইসিস করতে পারেন। তো চলুন এবার কোম্পানির ব্যালেন্স শিটটা একটু দেখে নেওয়া যাক। আপনি যদি লাস্ট কয়েক বছরে দেখেন কোম্পানির বড়োইংস কিন্তু বেশ ভালো হারে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো যে, আচ্ছা এটা আমি বলে দিচ্ছি যে যেহেতু এটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, অর্থাৎ এটা কারোর থেকে লোন নিয়ে আবার সেই টাকাটাকে লোন হিসাবে প্রোভাইড করে, সেক্ষেত্রে এই কোম্পানিটির বড়োইংস ইনক্রিজ হয়েছে মানে এটা কিন্তু ভালো দিক। অর্থাৎ কোম্পানিটি আরও লোন নিচ্ছে কারণ তারা আরও লোন দিতে পারছে তাই। আর এখানেই আপনাদের জন্য আজকের একটা প্রশ্ন থাকছে যে
আমাদের ফাইন্যান্সিয়াল কোম্পানি অ্যানালাইসিস করার সময় ডেট টু ইকুইটি রেশিওটা কি দেখা উচিত? যদি উচিত তাহলে কেন দেখা উচিত? এবং যদি আপনার মতে মনে হয় যে এটা দেখা উচিত নয়, তাহলে কেন দেখা উচিত নয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো যে আপনারা এই জিনিসগুলো কতটা বুঝতে পারছেন, এবং ভিডিওটি কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এবার এই কোম্পানিটির ভ্যালুয়েশন নিয়ে একটু আলোচনা করা যাক। দেখা যাক যে কোম্পানিটি এই মুহূর্তে কেমন ভ্যালুয়েশনে রয়েছে। আমরা যদি কোম্পানিটির পি চার্ট খুলি তাহলে দেখতে পারবো লাস্ট 5 ইয়ার্সে কোম্পানিটির পি কিন্তু তার মিডিয়ান পির থেকে অনেকটা নিচে ট্রেড করছে, এবং এটা যদি আপনি 3 ইয়ার্সে দেখেন বা 1 ইয়ার্সে দেখেন, সেক্ষেত্রেও কিন্তু কোম্পানিটি তার মিডিয়ান পি অর্থাৎ হিস্টোরিক্যাল ভ্যালুয়েশনের থেকে নিচে ট্রেড করছে। আপনি যদি লাস্ট 1 ইয়ারের পি চার্টটা খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এটা কিন্তু স্টকটি 23-এর কাছাকাছি পিতে ট্রেড করছিল। সেখান থেকে লাস্ট দুদিনে একটা ভালো মুভ আসায় এই মুহূর্তে স্টকটি 28-এর কাছাকাছি পিতে ট্রেড করছে। তবে এক বছরে কোম্পানিটির মিডিয়ান পি কিন্তু 30-এর কাছাকাছি, অর্থাৎ সেই অর্থে কোম্পানিটিকে কিন্তু এখনো ওভার ভ্যালুড বলা চলে। সবকিছুই মোটামুটি আমরা দেখে নিয়েছি, এবার লাস্ট একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এবার যদি আপনি প্রোমোটার্সের শেয়ার হোল্ডিংটা একটু ডিটেলসে দেখেন তাহলে বুঝতে পারবেন যারা কোম্পানির হোল্ডিং কমাচ্ছে বা এই মুহূর্তে যারা প্রোমোটার রয়েছে এরা হলো একটা পিই ফার্ম। অর্থাৎ এরা ইনিশিয়াল স্টেজে ছোট ছোট কোম্পানিতে ইনভেস্ট করে, এবং সেই কোম্পানিটা যখন লিস্টেড হয়ে যায় বা একটা বড় কোম্পানি তৈরি হয়ে যায় বা একটা ভালো ভ্যালুয়েশনে পৌঁছে যায়, তখন তারা আস্তে আস্তে তাদের হোল্ডিংটা সেল করে তাদের প্রফিট বুকিং করে। এক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে। আর সব থেকে বড় কথা, আপনি যদি এফআইআই এবং ডিআইএস এর হোল্ডিংটা খেয়াল করেন তাহলে দেখবেন এদের হোল্ডিং কিন্তু ক্রমশ ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ এরা যে পার্সেন্টেজটা সেল করছে সেটা কিন্তু ম্যাক্সিমামটাই এই এফআইআই বা ডিআইআই এরাই কিনছে, অর্থাৎ শেয়ারগুলি একটা শক্ত হাতেই যাচ্ছে। আর এক ঝলকে আপনি এখানে হয়তো দেখছেন যে 39% পাবলিক হোল্ডিং, এটাও কিন্তু নয়। আপনি যদি ডিটেলসে দেখেন তাহলে এখানে এই একটি কোম্পানিরই হোল্ডিং রয়েছে প্রায় 23%। অর্থাৎ এরা কিন্তু পাবলিক নয়, এটিও একটা ইনভেস্টর। কিন্তু সেবির কিছু নিয়ম অনুযায়ী যদি একটা সার্টেন পার্সেন্টেজের কম আপনার কাছে হোল্ডিং থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কোম্পানিকে পাবলিকে দেখানো হয়, সেই জন্যই এটা পাবলিকে দেখানো হচ্ছে। এটা তো ছিল ফান্ডামেন্টাল। এবার চলুন এক ঝলকে কোম্পানির টেকনিক্যাল চার্টটাও একটু দেখে নেওয়া যাক। আপনি যদি লাস্ট দুদিনের মুভমেন্টটা দেখেন, কোম্পানি কিন্তু তার 50 এর কাছাকাছি সাপোর্ট নিয়ে একটা বেশ ভালো আপ মুভ দেখিয়েছে, এবং লাস্ট দুদিনের আপনি যদি ভলিউমটাও দেখেন সেটাও কিন্তু একটা হিউজ ভলিউম এসছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটি একটি ট্রেন্ড লাইনও ব্রেকআউট দিয়েছে। আর এরপর কোম্পানির রেজিস্ট্যান্স রয়েছে এই লেভেলের কাছাকাছি, অর্থাৎ 980 লেভেলের কাছাকাছি। কোম্পানির লাস্ট রেজিস্ট্যান্স রয়েছে অল টাইম হাইয়ের কাছাকাছি, অর্থাৎ 1050 লেভেলে। কোম্পানিটি যদি এখানে ভালো প্রাইস অ্যাকশন বানিয়ে এই লেভেলে একটা স্ট্রং ক্যান্ডেলের সাথে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ফার্দার আপসাইড মুভমেন্ট আশা করতে পারি। সবশেষে একটাই কথা বলবো, ভিডিওটিকে কিন্তু আপনারা রেকমেন্ডেশন হিসেবে ধরবেন না। আমরা কারেন্ট মার্কেট সেন্টিমেন্ট অনুযায়ী কোম্পানিটিকে একটু ডিটেলসে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, এবং এই ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।